পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 40। আইজার শুক্রবারে তার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে, তাই আজ মেহেন্দি অনুষ্ঠান, কাল হলুদ, পরশুদিন বিয়ে। আইজাদের বাড়িটা আজ যেন একেবারে নতুন করে সাজানো হয়েছে। বাড়ির ছাদ থেকে শুরু করে গেট পর্যন্ত রঙিন লাইটিং দিয়ে ঝলমল করছে পুরো পরিবেশ। লাল, নীল, সবুজ, হলুদ বাতির ঝিকিমিকি আলো সন্ধ্যা নামার আগেই চারপাশটাকে উৎসবমুখর করে তুলেছে। গেটের সামনে ফুল দিয়ে সুন্দর করে আর্চ বানানো হয়েছে। ভেতরে ঢুকলেই মেহেন্দির গন্ধ, আতরের ঘ্রাণ আর রান্নাঘর থেকে ভেসে আসা মজাদার খাবারের গন্ধ মিশে এক অদ্ভুত মিষ্টি পরিবেশ তৈরি করেছে। উঠানে বড় বড় করে প্যান্ডেল টানানো হয়েছে। একপাশে মেহেন্দির স্টেজ সাজানো, রঙিন কুশন, ফুলের মালা, ঝাড়বাতি টাইপ লাইট দিয়ে একেবারে রাজকীয় একটা সাজ। বাড়ির মেয়েরা সবাই ব্যস্ত, কেউ হাত রাঙাচ্ছে, কেউ গান ধরেছে, কেউ আবার নাচের প্র্যাকটিস করছে। ছোট ছোট বাচ্চারা দৌড়দৌড়ি করছে, আর বড়রা গল্পে মেতে আছে। সব মিলিয়ে একেবারে জমজমাট বিয়ের বাড়ি। আহিলরা এখনও কক্সবাজার। ফরিদা বেগম ফোন করে বলেছে, তোদের বিয়েতে আসার দরকার নাই, আমরা গেলেই হবে। কিন্তু আহিল তো আগেই ভেবে রেখেছে একদিন থেকে ঢাকায় ফিরে যাবে। সব কিছু এড়িয়ে যাওয়ার মানুষ সে না। তাই আজ রাতেই তারা রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে। প্ল্যান করেছে আজ পুরো দিন তারা ঘুরবে, রাতে রওনা দেবে। আর ইয়াসিনরা পুরো এক সপ্তাহ থাকবে। তাই আজ তারা হিমছড়ি পাহাড়, ইনানি বিচ, সুগন্ধা বিচ সবকটা বিচে ঘুরে দেখবে। সকাল 10টার দিকে তারা ব্রেকফাস্ট করে সবাই মিলে রওনা দিয়ে দেয় বিচের উদ্দেশ্যে। রিমিশা আজ খুব সুন্দর একটা পিঙ্ক কালার গাউন পরেছে। গাউনটা পরে যেন তার সৌন্দর্য আরও কয়েক গুণ ফুটে উঠেছে। হালকা বাতাসে গাউনের নিচের অংশটা দুলে উঠছে। তার হিজাবের অংশগুলো বারবার মুখের উপর এসে পড়ছে, আর সে বারবার সেগুলো সরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে তাকে আজ অন্যরকম লাগছে। তারা একটা চাঁদের গাড়ি নিয়ে এনজয় করতে করতে ইনানি বিচের দিকে যায়। চারপাশে খোলা আকাশ, নোনা বাতাস, দূরে সমুদ্রের গর্জন, সব মিলিয়ে পথটাই যেন আনন্দে ভরে আছে। বিচে গিয়ে নামতেই রিমিশা একে দৌড়ে সমুদ্রের ঢেউয়ের দিকে চলে যায়। বাতাসে তার গাউনটা উড়ছে, আর সে এক দৌড়ে ঢেউয়ের দিকে যেতে থাকে। দৌড়ে গিয়ে সে পা ভেজায়। ঠান্ডা পানির স্পর্শে সে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, যেন তার জীবনের সব দুঃখ কষ্ট পানির ঢেউয়ের সঙ্গে ধুয়ে চলে যাচ্ছে। তারপর লাল কাঁকড়া দেখে কাঁকড়াগুলোর পিছনে দৌড়াতে শুরু করে। কাঁকড়াগুলো দৌড়ে একবার এই গর্তে তো আবার ওই গর্তে ঢুকে যায়, আর রিমিশা তাদের পিছন পিছন দৌড়ে ধরার চেষ্টা করে, একদম ছোট বাচ্চার মতো উচ্ছ্বাস নিয়ে। একটু দূরে দাঁড়িয়ে আহিল এই দৃশ্যটা উপভোগ করছে। চোখের পলকও ফেলছে না, যেন চোখের পলক ফেললে অনেক কিছু দেখা মিস হয়ে যাবে। তার মুখে হালকা হাসি, সে শুধু দেখছে। এই নির্ভেজাল আনন্দটাকে মনে গেঁথে নিতে চাচ্ছে। কিন্তু সেখানে ঘটে আরেক বিপত্তি। রিমিশার ছোটাছুটি দেখতে দেখতে হঠাৎ আহিলের নজর যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা আহিয়ার দিকে। সে এক নজরে এদিকে তাকিয়ে আছে। তার একটু সামনে দেখা যায় আহিয়ার আব্বু, আম্মু আর ছোট ভাইকে। মূলত আহিয়ার মন খারাপ দেখে তার বাবা সিদ্ধান্ত নেয় কক্সবাজার থেকে ঘুরে আসলে মেয়ের মনটা যাতে একটু ভালো হয়, তাই পুরো পরিবার ঘুরতে এসেছে। কিন্তু আহিয়া এখানে এসে আরও বড় সারপ্রাইজ পেয়েছে, কারণ এখানে এসে সে দেখে আহিল তার বউকে নিয়ে ঘুরতে এসেছে। রিমিশাকে দেখে তার বুঝতে বাকি নেই এটাই আহিলের বউ, কারণ আহিল এতক্ষণ যে মনোযোগ সহকারে তাকিয়েছিল এটা যে কেউ বুঝতে পারবে। আহিয়ার মনের ভেতরটা হু হু করে ওঠে, যেন তার পুরনো ক্ষতটা আবারও জেগে উঠেছে। আহিল আহিয়াকে দেখে পুরো থমকে যায়, কি বলবে বুঝতে পারে না। তারপর একটু এগিয়ে যেতে নেয় আহিয়ার সঙ্গে কথা বলতে, কিন্তু আহিয়া তাদের মাঝখানে বাধা হয়ে ঢুকতে চায় না। তাই সে তার বাবা মা আহিলকে দেখার আগেই সেখান থেকে চলে যায়। আহিয়ার চলে যাওয়া দেখে আহিলও থমকে সেখানেই দাঁড়িয়ে যায়। তার ভেতরে আবারও অপরাধবোধ কাজ করতে থাকে। সে জানে সে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আর নতুন করে কষ্ট দিতে চায় না। আহিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন অদ্ভুত ভারী হয়ে উঠল, যেন পুরনো সব স্মৃতি একসাথে ফিরে আসছে। অন্যদিকে ঢাকায় ইরার বাবা তার এক বন্ধুর ছেলের সঙ্গে ইরার বিয়ে দিবে বলে সিদ্ধান্ত নেয়, তাই আজ তাদেরকে আসতে বলেছে ইরাকে দেখতে। এই কথা শোনার পর থেকে ইরার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, যেন হঠাৎ করে তার চারপাশের সব কিছু থেমে গেছে। এতদিন যেখানে সে নিজের ভবিষ্যৎ ভেবেছে, যাকে নিয়ে স্বপ্ন বুনেছে, সেই ভালোবাসাটাকে কেউ এক মুহূর্তে মুছে দিতে চাইছে। ইরা এটা শুনে বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। বাবা, আমি মাহিরকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই।
ওকে ছাড়া বিয়ে করলে আমি কখনোই সুখী হতে পারবো না। প্লিজ বাবা, বোঝার চেষ্টা করো। তার গলাটা কাঁপছিল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। হাত দিয়ে বাবার পা শক্ত করে ধরেছিল, যেন এটাই তার শেষ ভরসা। সমাজ সংসারে ভয় আর নিজের সিদ্ধান্তে অটল থাকা মানুষ তিনি, কিন্তু তার বাবা তার একটা কথাও শুনতে চান না। তার চোখে মুখে শক্ত হয়ে আছে, যেন মেয়ের কান্না তার কাছে কোনো মূল্যই রাখে না। তখন ইরা কাঁদতে কাঁদতেই বলে, ঠিক আছে, আমি মাহিরকে ফোন করছি, ও যাতে আমাকে এখান থেকে নিয়ে যায়। বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করব। এই কথাটা শেষ হতেই ঠাস একটা জোরে থাপ্পড় পড়ে ইরার গালে। সে মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ছি, তুই এতটা নিচে নামতে পারিস একটা ছেলের জন্য? তোকে আমার মেয়ে বলতে ঘেন্না লাগছে। তার বাবা রাগে কাঁপতে থাকে। তারপর ইরার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এবার দেখবো তুই কি করে যোগাযোগ করিস। তুই যদি আজ আমার কথা না শুনে ওই ছেলের সঙ্গে কথা বলিস, তাহলে আমি তোকে ত্যায্য করে দেব। এটাই আমার শেষ কথা। এই বলে তিনি হন হন করে ঘর থেকে বেরিয়ে যান। দরজাটা জোরে বন্ধ হওয়ার শব্দটা যেন ইরার বুকের ভেতরেও আঘাত করে। ইরা যেন পাথর হয়ে গিয়েছে। ধপ করে মাটিতে বসে পড়ে। মনে হলো তার পৃথিবীটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেছে। তার চোখ ফাঁকা, মুখে কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ কান্না গড়িয়ে পড়ছে। তার এতদিনের ভালোবাসা এভাবেই কি শেষ হয়ে যাবে? এদিকে আহিয়া আহিলকে ওইখানে দেখে তখনই সবাইকে নিয়ে হোটেলে ফিরে আসে। কেউ কিছু বুঝতে পারে না হঠাৎ মেয়েটার কি হয়ে গেল। একটু আগেও তো ঠিক ছিল, হাসছিল, কথা বলছিল, কিন্তু এখন হঠাৎ করে চুপচাপ, আবার চোখে পানি। হোটেলে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে সবাই দরজা ধাক্কা দিলে বলে, তোমরা গিয়ে নিজের রুমে বিশ্রাম নাও, আমি পরে আসছি। তার কণ্ঠে এমন কিছু ছিল যে কেউ আর জোর করতে পারল না। সবাই এক এক করে সরে যায়। দরজা বন্ধ হতেই সে ভেঙে পড়ে। চোখের পানি যেন আর থামতেই চায় না। আমার দোষটা কোথায় ছিল আহিল? তার গলাটা আটকে যায়। তুমি আমাকে এভাবে ভেঙে দিয়ে নিজে কত সুখে আছো। আমার ভুলটা কোথায় ছিল? তুমি আমাকে একটাবার বললে আমি চেষ্টা করতাম তোমার মন মতো করার জন্য। তার বুকের ভেতরটা কাঁপছিল। নিজের কষ্টটা সে নিজেই বুঝে উঠতে পারছিল না। সে তো এসেছিল একটু ভালো থাকার জন্য, কিন্তু আহিলকে দেখে আবারও সব পুরনো কষ্ট জেগে উঠল। কাপা হাতে আবারও একটা কলম তুলে নেয়। ভাবছিল আর কখনো আহিলকে নিয়ে কিছু লিখবে না, কিন্তু পরিস্থিতি যেন বারবার তাকে সেই জায়গায় নিয়ে আসছে। নিজেকে সামলাতে না পেরে আবার কলম তুলে নেয়। ঝাপসা চোখে লিখতে শুরু করে, ছেড়ে গেলে তুমি হঠাৎ করে, কোনো কারণ না দিয়ে এই নীরবে ভেঙে দিলে সব কিছু। যে স্বপ্নগুলো ছিল তোমায় ঘিরে, তুমি ছিলে আমার প্রতিটা দিনের নীল আকাশের নীড়ে। হাতটা ধরে বলেছিলে ছাড়বো না কখনো। আজ সেই হাতই ছাড়লে তুমি খুব সহজেই যেন। ভালোবাসা কি তবে এতটাই সস্তা ছিল তোমার কাছে যে একটু অভিমানেই ফেলে গেলে মাঝপথে? আমি তো এখনো দাঁড়িয়ে আছি সেই পুরনো জায়গায়। তুমি নেই, শুধু স্মৃতিগুলো কাঁদায় আমায়। রাত হলে বুকটা হাহাকার করে ওঠে। তোমার নামটা এখনো ঠোঁটে এসে থমকে যায় অকারণে। তুমি হয়তো ভালো আছো অন্য কারো পাশে, আর আমি ডুবে আছি তোমার দেওয়া ছ্যাঁকার বিষাদে। বলতে পারো কোথায় ভুল ছিল আমার? নাকি ভালোবাসাটাই ছিল একতরফা আমার? তুমি চলে গেছো, এটাই বাস্তব। তবুও কেন তোমাকেই খুঁজি প্রতিটা স্বপ্নের ভেতর অবিরত। তারপর ডায়েরিটা বন্ধ করে রেখে দেয়। আজ আল্লাহর প্রতি অভিযোগ করতে মন চাচ্ছে ভীষণ। কেন তাদের কপাল একসাথে থাকা লেখা ছিল না? আহিল কি আজ তার হতে পারতো না? এদিকে বাড়ির সবাই আজ আইজার বিয়ের জন্য চলে যাবে। আজ মেহেন্দি প্রোগ্রাম, তাই আজই যাচ্ছে সবাই। মাহিরেরাকে ফোন দেয় মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ার কথা বলার জন্য, কিন্তু ফোন ঢোকে না, ফোনটা বন্ধ বলছে। তখন মাহির একটু ভাবে, ইরাকে তো পরশুদিন বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে, তারপর থেকে একটা ফোনও দেয়নি। তবে এই বিষয়টা নিয়ে সে খুব একটা চিন্তা করে না, কারণ মাঝে মাঝে ইরা 2-1 দিন ফোন দেয় না, পরে বলে ব্যস্ত ছিল। এই বিষয় নিয়ে মাহির প্রথম প্রথম রাগারাগি করলেও পরে বুঝে গেছে এটা ইরার একটা বদ অভ্যাস, তাই আজও আর মাথা ঘামায় না, ভাবলো ব্যস্ত আছে। বিকেল 5টার দিকে পাটোয়ারি বাড়ির সবাই গিয়ে পৌঁছায় আইজাদের বাড়িতে। ছাদ থেকে আইজা ওদের আগ্রহে তাকিয়ে থাকে। তার চোখ একটাই জায়গায়, আহিল, শেষবারের মতো একটু দেখার জন্য। তার হয়নি তো কি হয়েছে, দেখতে তো আর দোষ নেই, কিন্তু ভেতরে ভেতরে তার অনুভূতিটা অন্যরকম। সে হেরে গেছে এই সত্যটা সে মেনে নিতে পারছে না। সবাই একে একে নামলো।
কিন্তু আহিল নামলো না। আইজার বুকের ভেতরটা ধপ করে ওঠে। সে দৌড়ে নিচে নেমে আসে। তারপর শুনতে পায় আহিল আর রিমিশা কক্সবাজার গিয়েছে, তারা আসতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কেন জানি সহজ বিষয়টা সে মেনে নিতে পারছে না। তার চোখের কোণে পানি জমে, কিন্তু সে সেই পানি পড়তে দেয় না। তার মুখ শক্ত হয়ে যায়। মনে মনে বলে, শেষ ভেবেছ? এত সহজে শেষ হবে না। তার চোখে তখন অন্যরকম এক ঝিলিক, রাগ, জেদ আর কিছু করার ইঙ্গিত।